ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা যখন আজকে ব্যারিস্টার সুমনের সাথে আমরা শো করব, তখন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নটি করার জন্য। আমি একটু ছোট্ট করে এক লাইনে এই প্রশ্নটি করে রাখি যে আপনি আর ফেসবুক লাইভ করবেন কিনা বিভিন্ন সমস্যা নিয়ে, সাধারণ মানুষের বিভিন্ন সংকট নিয়ে। আপনি যদি ছোট করে বলেন, আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে এটা সবচেয়ে বেশি আপনার কাছে প্রশ্ন। সংকট কি দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে? আচ্ছা, তার মানে আপনি করবেন সংকট আপনার লাইভে? জি। সংকট যদি থাকে হুম। আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার একটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি, সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা। আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন? আপনি তো শেখ হাসিনা সরকারেরই আমার মানে আমার একজন। আমার 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 সমালোচনা ১ম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে। আচ্ছা। আমার বাবার কার্যক্রম থেকেই ১ম এ হুম। আমি সমালোচনা করা শিখি। তো আচ্ছা। বিষয়টা হচ্ছে গিয়ে যেসব জায়গায় ধরেন আমি হুম, সাংবাদিক হিসেবে পছন্দ করি। হুম, আপনার সাথে আমার ৫ টা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা একটা প্রায় আমার জন্য হুম, একটা প্রিভিলেজ। আই এম অনার্ড হুম। যে ৫ টা থ্যাংক ইউ, মিনিট থ্যাংক সময় ইউ, থ্যাংক কাটাতে ইউ, পারতেছি থ্যাংক ইউ। আমরা। কিন্তু একই সময় কিন্তু হুম, আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না। হুম, হুম, আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই ন্যাচারালি, না। ন্যাচারালি। মানে হুম। বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে বিরোধিতা করব। আমি কিন্তু জি। বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না, আপনার সাথে হুম। একমত না। কিন্তু আপনি যাতে আপনার কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি স্বাধীনতায় বিশ্বাস করি। ওকে। সুতরাং এইখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে উনি বঙ্গবন্ধু কন্যা। হুম, হুম, বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা। উনার হুম, সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে আপনারা হয়তো হুম, অনেকে একসাথে করে ফেলেন। হুম, আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই হুম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার হুম, বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা হুম, করেছি। সুতরাং আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বহন হুম, করি। কিন্তু যেসব জায়গায় আমার সমালোচনা করার, যেসব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হই নাই। বা হুম, আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু হুম, পারছি আমি চেষ্টা করছি। এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের। ওকে। এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু। উনি সরকার প্রধান যখন হবেন, হুম, তখন সরকারের দায় যতটুকু থাকবে, যতটুকু উনার নেয়ার বিষয় আছে এখানে আমি হয়তো উনাকে বলব যে, "মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে।" আমার হয়তো বলার এখানে একটা জিনিস হইছে কি এইবার হুম। সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না। না, বকাবকি শুনবেন না। গালাগালি শুনবেন না। এইবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ। না, এখানে আপনি মানে দেখবেন আপনি মানে কিন্তু বিরোধিতা কি হবে? মানে আপনি মনে করছেন যে চরম বিরোধিতা হবে। আপনি আপনি চ আপনি কিন্তু কিন্তু আশ্চর্য আপনি হবেন তো যে আপনি তো অরিজিনালি নৌকা। মানে আপনি নিজেও নিজেরে বলেন, এমনিও বলেন। আপনি না, এইখানেই প্রবলেমটা। হ্যাঁ। প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। এবং উহু, আদর্শকে ধারণ করা মানে কি? মানে হুম, হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে এইটা হুম। আমাদের একটা কনস্টিটিউশন এর মতো। যে ওকে, হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশন কে মানে। কিন্তু ওকে, যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয়। ওকে। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য, দেশটাকে ভালো করার জন্য আমার যেসব জায়গায় নক করতে হবে, এসব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার আপ তো আরো স্কোপ আরো বেড়ে গেল। রাইট। বঙ্গবন্ধুর আদর্শের কষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা-নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে? মিস্টার সাইদুল হক, আমি আপনার কাছ থেকে এটি জানতে চাইবো যে সত্যিই সরকার চায় এবং একটি ফর্মুলা এসছে যে আমরা আসলে, আমি বারবার এই ফর্মুলাটি আসলে সরকার যারা সমর্থক, সাংবাদিক, বুদ্ধিজীবী তাদের কাছে শুনছি যে বাংলাদেশে নাকি দেখতে হবে এরকম একটি ছাঁকনি দিয়ে যে কারা আসলে স্বাধীনতার সপক্ষের শক্তি, কারা স্বাধীনতার সপক্ষের শক্তি ২, তারাই আসলে সরকারি দল বা বিরোধী দল থাকবে, বাকিরা সব বাদ পড়ে যাবে। এইটি সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাইবো। আমি মতামত জানতে চাইবো যে সরকার কি সত্যিই সব দলকে জাতীয় দল হিসেবে দেখতে চায় কিনা? আপনি এটি কি মনে করেন? আরেকটি প্রশ্ন করব যে আমি দেখলাম যে আওয়ামী লীগ সভানেত্রী যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের মধ্যে অন্তত ৬০ জনের বেশি লোক হেরেছেন, ৭০ জনের মতো হেরেছেন। এটি কি আপনি সাংঘাতিক রকমের পুওর অ্যান্ড ব্যাড অ্যান্ড রং জাজমেন্ট মনে করেন কিনা আওয়ামী লীগের সভানেত্রীর কাছ থেকে? আমি প্রথম প্রশ্নের জবাবে আগে আসি যে সরকার কি এটি চাচ্ছে কিনা যে আওয়ামী লীগ বি, আওয়ামী লীগ সি, আওয়ামী লীগ ডি তৈরি হোক বাংলাদেশে? দেখেন, আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই যে আমি পড়ছিলাম ছোটবেলায় যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। বৈধতা দিলেন। এটা হচ্ছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা আপনার মত দ্বিমত এটা, করতে পারেন। আপনার মত এটা। না জি, এটা আমার মত। হচ্ছে গিয়ে যে জি। আমি যখন যে নির্বাচনে যান আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম। ভাই হুম, যান। আপনি আপনি আপনার সাথে আমি নাই। আপনার হুম, আন্ডারে আমি নির্বাচন করব না। তারপরে এই নির্বাচন কিরকম হইছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা। আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন, আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি এইটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে, যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে। এই দাবি কিন্তু এখন আর উনাদের কিন্তু এখন আর এই জায়গায় নাই। যেমন ধরেন আমি স্বতন্ত্র। কিন্তু স্বতন্ত্র হইল ২ টা জায়গায় আমার। আপনি আমাকে আনকম্প্রোমাইজিং। একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি।
বঙ্গবন্ধুকে বহন করি। আরেকটা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি। এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন, তাহলে আপনি বি টিম। তাইলে হুম। আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই ২ টা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক। আপনার সাথে আমার আর বক্তব্য চলে না। ওকে। কারণ আ আমি এই জায়গায় কোন ওম ধরনের কম্প্রোমাইজ আমি করব না। বরং বিরোধী দল যারা করবেন, ধরেন হুম, বিরোধী দল, ওকে। বঙ্গবন্ধুরে যিনি মানবেন না, হুম, তিনি আসলে এই দেশে জাতির হুম, জনককে যিনি মানবেন না বা তখন হুম। তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেইজি মনে হয়। একটা ছোট, ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি? ১ নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি আপনি মনে ছোট্টই করেন করবেন। আমি জানি আপনি ছোটই করবেন। আমি জি, জানি এই ব্যাপারে জি, আমার জি, অভিজ্ঞতা আছে। আপনি বলেন। জি, জি, আপনি কি মনে করেন কি না এই সরকার গত ১৫ বছর ধরে, গত ৫ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে? বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করায় দিতে চাই। আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা আমি না শুধু মনে করে এইখানে দিতে এইখানে চাই আমি উত্তর মানবাধিকার দিচ্ছি আপনাকে। আমি আপনি এই কি জায়গাতেই মুক্তিযুদ্ধের থাকতে চাই। চেতনা বলতে আপনি এই এই মুক্তিযুদ্ধের এই চেতনা বলতে এই আপনি এই মনে করেন যে এই জায়গায় যে থাকতে চাই। ভোট হবে এই হচ্ছে এই আমরা এই জায়গায় আমি থাকতে আর চাই। দামি? জি, না বলেন, আমি এই জায়গায় থাকতে বলেন। চাই। এই জায়গায় জি, থাকতে চাই। বলেন। এই যে দুর্নীতি, জি, দুর্নীতি হচ্ছে গিয়ে শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো। যে হুম, জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে। হুম, এখন আপনি এইসব বিষয়ে আমি সারাদিন আপনার সাথে আলোচনা করতে রাজি। হুম, বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি হুম, দুর্নীতি করতে পারবেন না। হুম, এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন। হুম, এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ধরেন আপনি দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, মাদক বলেন, এগুলা তো আল্টিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায়, বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায়। এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করব না। জি, এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প, এখানে হুম, কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও হুম, আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী। হুম, আমি আওয়ামী লীগ করেও আমি যতজন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হুম, হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা রাইট, বলছি। আমি বলছি যে রাইট। এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ আ হইতে পারে না। আ আমার সাথে আমি যুবলীগের আইন সম্পাদক হিসেবে অব্যাহতি পাই কেন? হুম, আপনি এটাও জানেন যে আমি রাইট, যুবলীগের আইন সম্পাদক, আপনি ১ম আমার ইন্টারভিউ নেন রাইট, যুবলীগের আইন সম্পাদক হওয়ার রাইট। পর। হুম, হুম, আমার অব্যাহতির কারণটা কি ছিল? আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই। হুম। আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই। আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ আ মানুষজন আছে। কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়। আমি বলছি বাংলাদেশের হইছে কি আপনি বাংলাদেশের আদর্শ, রাষ্ট্র, সরকার, না সরকার প্রধান, দলীয় প্রধান এগুলার মানুষ এমনভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি। আসলে কিন্তু একটা আচ্ছা, আচ্ছা আমি গুলাইতে চাই প্রতিটাই না। আমি সরাসরি প্রশ্ন করি। শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই, ওকে ফাইন। অবশ্যই আর মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আপনি বলে রাখছেন, আপনি আমাদেরকে বলছেন, অনেক দর্শক আমাদেরকে দেখছেন। আপনারা শুনলে আসলে দর্শকরাও ৪৬,০০০ দর্শক একসঙ্গে লাইভ দেখছেন। YouTube এর এটি বড় নাম্বার। তো আমরা মনে করি যে সকল দর্শকের সামনে আপনি বলছেন যে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে কোনো কিছু হলে আপনি তার সঙ্গে নাই। আপনি সেটির মধ্যে বলবেন। আমরা এটি দেখব যে আপনি এটি আসলে কিভাবে এটি পালন করেন বা কিভাবে এটি এক্সিকিউট করেন। নিশ্চয়ই আপনি আমাদেরকে এটি দেখাবেন। আপনাদের কি পরামর্শ দেন যে সার্জিস ১৫৫টা গাড়ি লয়ে বাইর হয়? তারা অ্যাক্টিভিস্ট থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না? এটা ডক্টর ইউনূসের এটা জবাব দিতে হবে যে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল। আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে। ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে। ওই যে হোন্ডা গুন্ডা মোটর গাড়ি টাকা পয়সা আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় ২০২৫ সালে। আপনি বুঝতে পারছেন না এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর। জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি ফোর হুইলারে চলে যান, এরা কি বোঝেন না ধরাকে সরাজ্ঞান করার চেষ্টা করছে? আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন? আমরা তিনটি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে। যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন, এই কথার জন্য আপনি আজকে ট্রোলড হতে পারেন। কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় ১, ২, ৩, ৪, ৫, ১০ জন, ১২ জন, ১৫ জন ছাত্র যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য তারা আন্দোলন করতে গেছিল। তারপরে তাদের প্রেশার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওখানে দাঁড়িয়েছিল, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই ১২ জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা ১৩৫টা গাড়ি দিয়ে চলবে। সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে। মানে এইটারে আপনি আসলে কি হয় দেখেন, ২৪ আর ৭১ মিলায় একটা কাহিনী করবে, যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে। এটা কেমন কথা? এই যে সরলীকরণ করা যে ১০ জন ছেলে ১২ জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এটি আওয়ামী লীগের জন্য সবচাইতে বড় প্রায়শ্চিত্ত। কেন? আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ, আমি রাস্তায় ছিলাম,
লক্ষ লক্ষ মানুষ নেমেছে, তাদের লক্ষ লক্ষ কারণ আছে। কেউ গুম খুনে স্বজন হারিয়েছে, কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে, কেউ ভোট দিতে পারেনি, কেউ আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে। এবং এগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন, আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা। আমি 17 জুলাই বলেছিলাম এটি চাকরি পাওয়ার আন্দোলন না, এটি মানুষের যে মনের যে ক্ষোভ, যে রাগ, যে অভিমান, যে ঘৃণা, এটি তার আন্দোলন। না, অ্যাবসলিউটলি। কিন্তু ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতিসংঘে বলছিলাম ভুলে হচ্ছে মাস্টার মাইন্ড, এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছনে দিয়ে করছে বলে টেলে। ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না। এটা ডক্টর ইউনূসের এটা জবাব দিতে হবে যে উনি যে আয়শা এদেরকে শত্রু বানায় দিল। আসলে আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি, যেই দিন উনি সরলীকরণ করেছেন, এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে, সবার এই বিএনপি শত্রু বানাইছে, যখন সবার শত্রু বানাইছে। ওয়েস্টার্ন, আপনি আমেরিকাতে থাকেন, পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা, রকস্টার, মাস্টার মাইন্ড, এগুলো পশ্চিমা অডিয়েন্সকে এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর, কিন্তু এইটার যে রাজনৈতিক এফেক্ট, এটার যে সামাজিক এফেক্ট, এটা ওনার ভাবা উচিত ছিল। মাস্টার মাইন্ড ওনার বলা উচিত ছিল না। ছাত্ররা তার নিয়োগকর্তা। এখন এটি বলে আপনি জানেন না, আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই, ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন। এবং মানে আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে, অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে, এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই, আমার যে ছেলে মারা গেল, আমার যে 30,000 আহত হলো, কেউ পা হারালো, কেউ চোখ হারালো, আমরা এই নাটক দেখার জন্য, সার্কাস দেখার জন্য। অনেক ধন্যবাদ আশা ভাই। আশা ভাই, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই আন্দোলনের পর তাদের যে সমন্বয়ক ছিল, সেই সমন্বয়করা 1 মাসের মতো হয়েছে একটু এদিক ওদিক, তারা একটা নিজস্ব দল করছেন, এবং কিন্তু সেই দলটারে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফোটাও পাইতেছি না। এখন আপনি যেহেতু তাদের একটা অনেক বড় সমর্থক ছিলেন, আমি যেহেতু তাদের অনেক বড় সমর্থক এখনো আছি, সেই জন্য আমি আপনার এই প্রশ্ন করতেছি, তারা অ্যাক্টিভিস্ট থেকে রাজনীতিবিদ কেন হইতে পারতেছেন না? মানে আমি তো দূরে আছি, আমার থেকে তারা পরামর্শ চায় না, কিন্তু আমি জানি আপনার থেকে পরামর্শ চায়। আপনাদের কি পরামর্শ দেন যে সার্ভিস 155টা গাড়ি লয়ে বাইর হয়? 155টা গাড়ি লয়ে বাইর হনো হয়তো দরকার আছে, যে মানে নাইলে মানুষ ভোট দিবে না। কারণ রিপন ভাইরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি করছে যে 155টা গাড়ি নেন। আচ্ছা রিপন ভাই, আপনারা বিএনপি আওয়ামী লীগ, জি আশা ভাই, তারা এখন এত স্বাবলম্বী এবং নাবালক থেকে সাবালক হয়ে গেছে, তারা এখন আর কারো পরামর্শের ধার ধারে না, এবং তারা নিজেদেরকে ধরাকে সরাজ্ঞান করার চেষ্টা করছে। কিন্তু আপনি যখন 150টা গাড়ি নিয়ে যান, আপনি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের থেকে টাকা নেন বলে অভিযোগ হয়, আপনার অফিস বিল্ডিং দেখে যখন মানুষের সন্দেহ হয় ওই বিল্ডিং এর মালিক কে এবং এর ভাড়া কে দেয়, এবং আপনার জীবনযাপনে যখন রিক্সা থেকে আপনি 4 হুইলারে চলে যান, এরা কি বোঝেন না যে মানুষ আসলে ইন্টারকনে যখন ইফতারি করে? না, কিন্তু আশা ভাই, ওদের যে সবচেয়ে বড় নেতা নাহিদ সাহেবরে তো আবার আমরা দেখলাম বাসে করে যাইতেছেন। মানে আমরা কি একজন দুজন নেতারে দিয়ে আসলে বিবেচনা করতে থাকবো? মানে আমরাই বা ওদের কিরকম ভাবে বিবেচনা করবো? মানে ওরা তো আমি আপনাকে বলি না, প্রথম কথা, একজন দুইজন নেতা দিয়ে অতীতে আমরা বিবেচনা করে ভুল করেছি। দেখুন, আমাদেরকে সংগঠনকে দেখতে হবে, সংগঠনের রাজনীতিটাকে দেখতে হবে, এবং সেই রাজনীতিটা জনগণের কাছে কিভাবে ডেলিভার্ড হয় সেটা দেখতে হবে। এখন নাহিদ একটা সিম্পল লুকিং শার্ট পরে রিক্সায় করে, ভ্যান গাড়িতে করে বাসায় গেল, এটা কিন্তু একটা স্ট্যান্ডবাজির মতো তখন মনে হবে। যদি পুরো সংগঠনটাকে আপনি দেখেন, দেখুন বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সবাই কনভেনশনাল রাজনীতি করে ভোট করে পাওয়ারে যেতে চাচ্ছে। এইটাই হচ্ছে দুর্ভাগ্যটা। আপনার তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার কথা। দেখুন, জাতীয় নাগরিক পার্টির অন্তত 10টি সমালোচনা আমি করতে পারবো, এই কথা কাজগুলো তাদের করা ঠিক হয় নাই। তারা মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। আমরা চেয়েছিলাম যে তারা যেন সততার সাথে করে, তারা যেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যায়। সেই জায়গাটিতে জাতীয় নাগরিক পার্টি অনেক পিছিয়ে যাচ্ছে। প্রতিদিন তারা আমার কাছ থেকে সমর্থন হারাচ্ছে। আমি নিশ্চিত জানি বাংলাদেশের লাখো লাখো মানুষের কাছ থেকেও তারা সমর্থন হারাচ্ছে। ফলে ভোটের দিকে তারা যাচ্ছে কনভেনশনাল ওয়েতে। ওই যে হুন্ডা গুন্ডা, মোটর গাড়ি, টাকা পয়সা, আপনার মিথ্যাচার করতে গিয়ে দাদাকে জমিদার বলতে হয় 2025 সালে। আপনি বুঝতে পারছেন না? এটি আমাদের সমাজে যে সবচেয়ে হাস্যকর। আমাদের সমাজে তো কেউ প্রজা ছিল না, আমাদের সমাজে তো সবাই রাজা ছিল। আপনি নিশ্চিত আপনার ক্লাসরুমে দেখেছেন, আমি দেখেছি। এই দারিদ্র থেকে তো, আমাদের মানসিক দারিদ্র থেকে তো আমাদের বেরোতে হবে। গতকাল সাংবাদিকরা যে 71-24 নিয়ে একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্ন করা, এই তুলনা করতে চাওয়া, এটাকে কিভাবে বলবেন? ছাত্রদেরকেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে, যেটি বিএনপি নেতারা বারবার বলছেন যে স্বাধীনতা একবারই হয়। আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর 5ই আগস্ট হয়তো দেখতে হবে, যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা, দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল। কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালফিল্যতা, এবং সেটির একটা গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য আছে। এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে, যেমন নাহিদ ইসলাম আজকেও বলেছেন যে 16 বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা। কিন্তু আমি তার সাথে দ্বিমত করি। সংস্কারের যে আশরাফ ভাই, আপনার অনুমতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা, মানে রিপন ভাই, আমি আশরাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম, সেটা 2012-13 সালে এরকম হতে পারে। সেই সময় 13 সালে নির্বাচনটি হওয়ার পর 14 সালে এসে আমরা শুনলাম, বা 14 সালে নির্বাচনের পর আর কি আমরা শুনলাম যে
শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। আমার তো খুবই হাসার অভ্যাস, আমি খুব জোরে একটা অট্টহাসি হাসলাম যে এগুলি কি বলে পাগল টাগলের মতো কথা। কিন্তু আসলে যদি 2024-এর জুলাই আগস্টে এরা এই ঘটনা না করতো, এটা তো 2041 তো মনে হয় মানে মানে তারা তো ক্ষমতাটাকে এইরকম ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু মানে যেটা আমরা হাইসা উড়ে দিতে চাইছিলাম সেটাই তো বাস্তবতার দিকে যাচ্ছিল। খালেদ, আমি শুধু একটু যোগ করি, আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছে, বিএনপিকে আমরা দেখেছি, এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি, এটি মেনে নিয়ে করতে হবে। 5ই অগস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে, কেননা হাসিনা যে এত দ্রুত পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে এটি তারা আসলে বুঝতে পারেন নাই। প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে, তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে, সমর্থকদের যে ভোট রয়েছে, এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নামকা ওয়াস্তে একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো, কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না। অতএব আওয়ামী লীগের ভোটগুলো পেয়ে সব দল, 3টি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে। কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি, যে আপনি কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন, সেই লোক তো বন্দুক হাতে জুলাইতে রাস্তায় ছিল, কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন? আমরা 3টি দলকেই তাদের কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে